ড্রামার শুরুতেই আমরা ড্রামার নায়ক ইয়ানকে দেখতে পাই। আজ তাদের শহরে এক নতুন গভর্নর আসতে চলেছে, তাই সে তার এক লোককে বলে গভর্নরের ভালো করে আপ্যায়ন করতে, আর তাকে বলে দিতে যে আগামীকাল ইয়ান তার সঙ্গে দেখা করতে যাবে। এরপরে ইয়ানের কাছে একজন দাস এসে বলে, ম্যাডাম আর মিস ইউ দুজনেই পানিতে পড়ে গেছে। বড় ম্যাডাম খুব রাগ দেখিয়ে সেদিকেই যাচ্ছে। এটা শুনে ইয়ান তার মাকে থামানোর জন্য সেদিকে যেতে চায়। এরপর আমরা ইয়ানের স্ত্রী হুয়ানকে দেখি, যার মাত্র জ্ঞান ফিরেছে, আর তার সামনে ছিল ইয়ানের স্ত্রীর দাসী, যার নাম দাঞ্জু। দাঞ্জু বলে, ম্যাডাম আপনি উঠেছেন? হুয়ান বলে, ম্যাডাম? আমি আবার তোমার ম্যাডাম কি করে হলাম? আমি তো কম্পিটিশনে ছিলাম। তখন দেখানো হয় হুয়ান বর্তমান সময়ের একটি ফুড কম্পিটিশনে রয়েছে এবং আজ সে এই কম্পিটিশনে জিতে গেছে। পুরস্কার হিসেবে সে অনেকগুলো টাকা পেতে যাচ্ছিল। তবে তখনই হুয়ান চিৎকার করে বলে ওঠে, আমার টাকা কোথায়? দাঞ্জু বলে, ম্যাডাম আপনার কি হয়েছে? হুয়ান বলে, তুমি কে? দাসী বলে, আমি সে যে আপনার সেবা করতে করতে আপনার সাথেই ছোট থেকে বড় হয়েছি। আমার নাম দাঞ্জু। আপনি কি আমাকে ভুলে গেছেন? হুয়ান বলে, বিশ্বাস করো আমি তোমাকে চিনি না। কিন্তু তখনই সেই ঘরে ইয়ানের মা চলে আসে। সে হুয়ানকে আজে বাজে গালিগালাজ করে বলে, আমার ছেলে ইউকে পছন্দ করে, এই জন্য তুমি ওকে মেরে ফেলতে চাও। তাই বুঝি তুমি ওকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছিলে? হুয়ান বলে, দেখুন চাচি, আমি আপনাকে চিনিও না। এটা তো ইয়ানের মা আরো রেগে যায়। সে বলে, চাচি? হুয়ান কিছু বুঝতে না পেরে সে তার দাসীকে বলে, তুমি আমাকে একটু বলবে যে এখানে আসলে কি হয়েছে? আমার কিছু মনে পড়ছে না। দাসী তখন বলে, আপনি পানিতে ঝাঁপ দিয়েছেন, কিন্তু পরে জানি না ম্যাডাম ইউ এর কি হলো, সেও গিয়ে পানিতে ঝাঁপ দিয়েছে। এখন ওনার জ্ঞান ফিরছে না, আর এর দোষ এখন আপনার উপর পড়েছে। হুয়ান বলে, আচ্ছা আমি কে? দাসী বলে, আপনার নাম জি হুয়ান। আপনি জেনারেলের মেয়ে। 6 মাস আগে রাজ সেক্রেটারির সঙ্গে আপনার বিয়ে হয়েছে। সামনে যে মহিলা দাঁড়িয়ে আছে সে আপনার শাশুড়ি। ইয়ানের মা বলে, এই মেয়ে আমার পুত্রবধূ হওয়ার যোগ্য না। হুয়ানের তখন মনে পড়ে কিছুদিন আগে সে একটা উপন্যাস পড়েছিল, যেখানে এরকম কিছু একটা গল্প ছিল, যেখানে নায়িকার স্বামী রয়্যাল সেক্রেটারি আর তার বাবা একজন জেনারেল ছিল। হুয়ান বুঝতে পারে সে ওই উপন্যাসের ভিতরে চলে এসেছে। সে তখন মনে মনে বলতে থাকে, ওই উপন্যাসে নায়িকার 30 বছর হওয়ার সময় তাকে 30টা টুকরা করে মেরে ফেলা হয়, কারণ সে রাজ্যের অনেক বড় একটা অন্যায়ের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। এসব মনে করে সে ভয় পেতে থাকে। তবে দেখা যায় এই কথাগুলো ইয়ান দরজার বাইরে থেকে শুনতে পায়, মানে হুয়ানের মনের কথাগুলো। ইয়ান তখন সেখানে এসে বলে, তুমি এইমাত্র কি বললে? দাঞ্জু বলে, আমরা তো অনেকক্ষণ ধরেই চুপ করে আছি। হুয়ান বুঝতে পারে এটাই তার স্বামী। সে বলে, দেখতে তো তুমি খুবই সুন্দর, কিন্তু লাভ কি? কিছুদিন পর তো মরেই যাবে। ইয়ান ভীষণ অবাক হয়ে যায় যে সে ওর মনের কথা কেন শুনতে পারছে। তবে সে ভাবতে থাকে হয়তো পানিতে পড়ে যাওয়ার জন্য এরকমটা হয়েছে। হুয়ান ভাবতে থাকে উপন্যাসে লেখা ছিল ইউ ইয়ানের সঙ্গে রাত কাটানোর জন্য সবকিছু করে। এরপরে সে ইয়ানের মন জয় করে তাকে বিয়ে করে নেয়। বিয়ে করার সাথে সাথেই সে হুয়ানকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার জন্য যা করার দরকার পড়ে তাই করে। ইয়ান বলে, যদি আজ ইউ এর কিছু হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। হুয়ান বলে, আমি কি করেছি? আমি কাউকে পানিতে ধাক্কা দিইনি। তুমি ইচ্ছে করে কারো উপরে কোনো দোষ চাপিয়ে দিতে পারো না। এখানে কি কোনো আইন কানুন নেই নাকি? ইয়ান বলে, এখানে আমার কথাই আইন। এরপরে হুয়ান মনে মনে বলতে থাকে হুয়ান ওর স্বামীকে কত ভালোবাসতো, কিন্তু এই শয়তান তো আরেকটা মহিলার জন্য স্ত্রীর সঙ্গে কত খারাপ ব্যবহার করে। তাই হুয়ান পানিতে ঝাঁপ দিয়েছিল আত্মহত্যা করার জন্য। কিন্তু হুয়ান মারা গেলে সেই দোষ ইউ এর মাথায় আসতে পারে, তাই ইউ পানিতে ঝাঁপ দেয়, আর সব প্রশংসা সে নিজেই নিয়ে নেয়। ইয়ান এসব শুনে বুঝতে পারে ইউ ইচ্ছে করে পানিতে ঝাঁপ দিয়েছে। এরপর আমাদেরকে হুয়ানের বাবা আর ভাইকে দেখানো হয়। হুয়ানের ভাইয়ের নাম শ্যানলে। শ্যানলে তার বাবাকে বলে, বাবা, আমার বোন জামাই একটা রয়্যাল সেক্রেটারি, ওকে বলে আমাকে একটা চাকরি দিয়ে দিন না। চাকরি না হলে আমি তো বিয়ে করতে পারবো না। তাছাড়া আমি শুনেছি ওর নাকি একটা ছোট বোনও আছে। তার বাবা তখন বলে, তোর মাথায় এগুলো আসে কি করে? ও একটা ব্যস্ত লোক, ওর কাছে তোর মতো সময় নেই। ইম্পেরিয়াল এক্সাম শুরু হতে চলেছে, তুই ভালো করে পরীক্ষা দে, ভালো রেজাল্ট করলে এমনিতেই তোর চাকরি হয়ে যাবে। তখনই শ্যান্ডের মা আসে। সে বলে, ছেলের চেহারাও বেশি ভালো না, তার উপর লেখাপড়াও ভালো না। আমাদের ছেলেকে কোন মেয়ে পছন্দ করবে? তাই ওকে পাশ করাতে হলে আপনাকে ইম্পেরিয়াল এক্সামের প্রশ্ন চুরি করতে হবে। শ্যান্ডের বাবা বলে, মাথা খারাপ নাকি? আমি এই কাজ কোনোদিনও করবো না। আমি ধরা পড়ে গেলে সবাই আমাকে অপমান করবে। আমি এত বড় জেনারেল হয়ে এই কাজ করতে পারবো না। শ্যান্ডের মা তখন দুজনেরই কান ধরে আর বলে, প্রশ্ন তো আপনাকে আনতেই হবে। এদিকে হুয়ান ইউকে দেখার জন্য ইউ এর ঘরে যায়। তখন তার পেছনে ইয়ানও যায়। হুয়ান ইউকে দেখে মনে মনে বলে, ও দেখতে কত সুন্দর, ওর বডি কত সুন্দর। এই কারণেই তো ইয়ান ওর জন্য এত পাগল। ইয়ান এগুলো শুনে বলে, কি ধরনের মেয়ে এটা? এরপরে হুয়ান বলে, কিন্তু দেখে মনে হচ্ছে না যে ও অজ্ঞান। সে তখন তাকে কাতুকুতু দিয়ে দেয়, যার ফলে ইউ লাফিয়ে উঠে পড়ে। ইউ যখন সামনে ইয়ানকে দেখে সে বলে, তুমি কিন্তু হুয়ানের উপর রাগ করো না, ও আমাকে ধাক্কা দেয়নি, আমি হয়তো কোনোভাবে পড়ে গিয়েছি। মনে মনে বলে, কি নাটকটাই না করতে পারে।
ইয়ান তার মনের কথাগুলো শুনে নিজে নিজে বলতে থাকে, এই মেয়েটা হঠাৎ করেই মনে হচ্ছে যেন বদলে গেছে। এরপরে হুয়ান চলে আসে সেই পুকুরের কাছে। সে বলতে থাকে, আবার যদি আমি পানিতে পড়ে যাই তাহলে হয়তো আমি আবার আমার সময় যেতে পারবো। প্রথমে সে ঝাঁপ দিতে যায়, পরে আবার ভাবে আমি আগে খাবারটা খেয়ে নিই। খাবার খাওয়ার পর সে মনে অনেক সাহস নিয়ে দৌড়ে পানির দিকে যেতে থাকে। তবে দাঞ্জু তাকে দেখে ফেলে। দাঞ্জু দৌড়ে এসে তাকে বাঁচাতে চায়, তবে দাঞ্জুই পানিতে পড়ে যায়। হুয়ান এটা দেখে মনে মনে বলে, ভালো হয়েছে যে আমি পড়িনি, পড়ে গেলে কোনো লাভই হতো না। এরপরে সে দাঞ্জুকে ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, আমার বাপের বাড়ির লোকজন কেমন, তারা কি আমাকে আদর করে, আমার বাবা কি বড় লোক? দাঞ্জু বলে, আপনি তাদের খুবই আদরের মেয়ে, তবে বড় লোক কিনা তা তো আমি জানি না। আপনার বাবা একজন জেনারেল, তাই টাকা পয়সা তো অবশ্যই আছে। এতে তো হুয়ান ভীষণ খুশি হয়। এদিকে ইয়ানকে দেখানো হয়, যাকে কিনা মহারাজ ডেকেছে। মহারাজ বলে, 3 বছর আগে তুমি ইম্পেরিয়াল এক্সাম দিয়ে প্রথম হয়েছিলে, এরপর একটার পর একটা ভালো কাজ করে তুমি দিন দিন প্রমোশন পেয়ে গেছো। তাই এই এক্সামটা খুবই গুরুত্বপূর্ণ। আমি চাই এই এক্সামে যেন কোনো চুরি না হয়। যে সত্যিকারের ভালো ছাত্র সেই যেন ভালো নাম্বার পায়, কেউ যাতে প্রশ্ন চুরি না করতে পারে। ইয়ান বলে, আমি এই বিষয়ে ভালো করে তদন্ত করব। এদিকে আমরা হুয়ানকে দেখি, যে কিনা ডিভোর্স লেটার লিখছিল। সে ভাবতে থাকে, তার বাবা তো অনেক ধনী, সে যদি ডিভোর্স নিয়ে নেয় তাহলে বাবার বাড়ি গিয়ে শান্তিতে থাকতে পারবে। তার দাসী তারই বানানো খাবার খাচ্ছিল আর বলে, ম্যাডাম আপনি এত সুন্দর খাবার বানানো কবে শিখেছেন? তখনই ইউ সেখানে আসে। সে বলে, তোমার বাবা তোমার বিয়ের জন্য মহারাজকে বিভিন্ন ভাবে বোঝাতে থাকে। তোমার বাবার কথা শুনতে শুনতে শেষে মহারাজ তোমার সঙ্গে ইয়ানের বিয়ে দিতে রাজি হয়ে যায়। তবে ভালোই হচ্ছে যে তুমি ইয়ানকে ডিভোর্স দিয়ে দিচ্ছ, কারণ ইয়ানের স্ত্রী হওয়ার যোগ্যতা তোমার নেই। এতে দাঞ্জু ভীষণ রেগে যায়। সে বলে, আপনি আমার ম্যাডামকে এ ধরনের কথা বলতে পারেন না। ইউ তখন রেগে গিয়ে দাঞ্জুকে মারতে চায়, তবে হুয়ান তার হাত ধরে ফেলে। তখনই ইয়ান সেখানে আসে, তাই ইউ নাটক করে নিচে পড়ে যায়। সে হুয়ানকে বলে, মানছি যে তুমি ইয়ানের লিগ্যাল স্ত্রী, তার মানে তুমি আমার গায়ে হাত তুলতে পারো না। হুয়ান মনে করে এটা তার জন্য একটা বড় সুযোগ। সে ইউকে আরো আজে বাজে কথা শোনাতে থাকে। সে ভাবতে থাকে, এখন ইয়ান রেগে তাকে ডিভোর্স দিয়ে দেবে, আর এরপর সে বাবার বাড়িতে চলে যাবে। বাবা মা এমনিতেই তাকে অনেক ভালোবাসে, তারা তাকে আবার বিয়ে দেওয়ার জন্য অন্যান্য ছেলেদেরকে দেখবে। এই সুযোগে সে আরো ভালো ভালো হ্যান্ডসাম ছেলেদের দেখতে পারবে। এগুলো শুনে ইয়ান ভাবতে থাকে, তো তোমার মনে এগুলো চলছে, তুমি আমাকে ডিভোর্স দিয়ে অন্য ছেলেদেরকে দেখতে চাও। এগুলো জেনে আমি তো আর এটা হতে দিতে পারি না। ইউ তো এখনো কান্না করে যাচ্ছিল, তবে ইয়ান তার দিকে একবার না দেখে সোজা হুয়ানের কাছে যায়। সে তাকে কিস করতে যাবে, তখনই হুয়ান ভয় পেয়ে ইয়ানের মেইন জায়গায় আঘাত করে ফেলে। বেচারা ইয়ান একেবারে আধা মরা হয়ে যায়। এরপরে হুয়ান নিজেই ইয়ানকে ইয়ানের ঘরে নিয়ে যায়। সে তাকে বিছানায় রেখে চলে আসতে চায়, তবে তখন ইয়ান তাকে বলে, তুমি কোথায় যাচ্ছ? আজ রাত তুমি আমার সাথেই থাকো। এটা শুনে তো হুয়ানের মাথায় নষ্ট হয়ে যায়। সে বলে, আজ আমার অনেক কাজ আছে, তুমি বরং একাই ঘুমিয়ে পড়ো। তখনই ইয়ান বলে, আমি শুনেছি তোমার ভাই নাকি পরীক্ষা নকল করতে চাইছে। এমনটা যদি হয় তাহলে তোমার বাবার সকল মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। হুয়ান বুঝতে পারে তাহলে তো তার বাবা একেবারে গরিব হয়ে যাবে। সে দৌড়ে তখন ইয়ানের কাছে আসে আর তার সেবা করতে শুরু করে। সে বলে, তুমি আর আমি তো একই পরিবার, তাই না? ইয়ান বলে, যদি এমনটাই হয় তাহলে তো আমি যা বলবো তোমাকে তা শুনতে হবে। একটু পর দেখা যায় হুয়ান নিজের জিনিসপত্র প্যাক করছে, কারণ সে এখান থেকে পালাতে চায়। সে কোনোভাবে ইয়ানের সঙ্গে রাগ কাটাবে না। তখনই ইয়ানের ছোট বোন সেখানে আসে, এর নাম হলো চেন। সে বলে, তোমার এত দিমাগ কেন? আমার ভাই তোমাকে বলেছে তার সঙ্গে একসঙ্গে ঘুমাতে, তাহলে তুমি না কেন করছো? গত 6 মাস ধরে আমার ভাই তোমার দিকে ফিরেও দেখেনি, কারণ তোমার চেহারাই বাজে। হুয়ান বলে, দেখো, তোমার ভাই আমার দিকে তাকায়নি এমনটা না, আসল কথা হলো তোমার ভাই আমার দিকে তাকাতেই পারবে না, কারণ তার সমস্যা আছে। চেন তো এই কথায় বুঝতে পারে তার ভাইয়ের আসলে কি সমস্যা আছে। সে তখনই তার ভাইয়ের জন্য ওষুধ নিয়ে যায়। ওষুধ দেখে ইয়ান বলে, তুমি আমার জন্য কি ওষুধ এনেছো? আমি তো ভালো আছি। চেন বলে, নাটক করতে হবে না, ভাবি আমাকে বলেছে তোমার যে সমস্যা আছে। এটা শুনে তো ইয়ান ভীষণ রেগে যায়। সে তখনই রাগ দেখিয়ে হুয়ানের ঘরে চলে আসে, তবে দেখতে পায় হুয়ান এখন গোসল করছিল। হুয়ান তখন চিৎকার করতে থাকে। একটু পর সে টাওয়াল পরে বাইরে এসে বলে, তুমি আমার কাছে আসবে না। তবে ইয়ান তার কাছে এসে যাচ্ছিল। হুয়ান বলে, দেখো, তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে এগুলো করে কি লাভ? তখনই বাইরে দাঞ্জু আর চেন চলে আসে। তারাও তাদের নাম ধরে ডাকাডাকি করতে থাকে। ইয়ান ভাবতে থাকে, এখন যদি আমি বাইরে চলে যাই তাহলে এরা মনে করবে সত্যি আমার সমস্যা রয়েছে। তাই সে হুয়ানকে বিছানায় এনে বলে, তুমি চিৎকার করতে পারো তো, জোরে জোরে চিৎকার করো। হুয়ান এমনটাই করতে থাকে। এসব শুনে চেন বলে, ভাইয়া তো একদম ঠিক আছে, ভাবি শুধু শুধু আমাকে মিথ্যা কথা বললো। একটু পর ইয়ান বলে, ওরা চলে গেছে, এবার চুপ কর। তবে হুয়ান এখনো চিৎকার করছিল। ইয়ান তখন তার মুখ চেপে ধরে, এরপর তার হাত বেঁধে দেয়। ইয়ান ভাবতে থাকে কিভাবে প্রশ্নচুরির হাত থেকে শ্যানলিকে বাঁচানো যায়। সে তখন একটা আইডিয়া পায়। সে বাইরে চলে গেলে হুয়ান বলে, আমার হাতটা খুলে দিয়ে যাও।
মাঝরাতে ইয়ান তার সৈনিককে বলে হুয়ানের ঘর থেকে একটা জেট চুরি করে আনতে। পরদিন দাঞ্জো এসে হুয়ানের হাত খোলার সাথে সাথেই হুয়ান নিচে উপর হয়ে পড়ে যায়। হুয়ানের বাবার বাড়িতে হুয়ানের বাবা তার সকল দাস দাসীদেরকে ডাকে। সে বলে, এতদিন পর আমার মেয়ে আসতে চলেছে, তাই বাড়িতে কোনো কিছুর যেন অভাব না থাকে, আমার মেয়ের যেন কোনো কিছুর অসুবিধা না হয়। তখনই সেখানে হুয়ানের মা এসে তার বাবার কান ধরে বলে, বিয়ের পর এই প্রথম আমার মেয়ে আসছে, 10 দিন ওকে থাকতেই হবে। এই ব্যবস্থা যদি তুমি না করতে পারো তাহলে কিন্তু ভালো হবে না। জেনারেল বলে, আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি দয়া করে আমার কানটা ছেড়ে দাও, আর দাস দাসীর সামনে এরকম করো না, এগুলো করলে তুমি ঘরে করো। তখনই সেখানে একটি চিঠি আসে। চিঠিতে হুয়ানের জেট পেন্ডেন্ট ছিল, আর লেখা ছিল, আপনার মেয়েকে চাইলে 3000 টাকা নিয়ে চলে আসুন। হুয়ানের মা তো কাঁদতে শুরু করে, কিন্তু হুয়ানের বাবা বলে, মাত্র 3000? আমার মেয়ের দাম মাত্র 3000 টাকা? কিন্তু ঘরে গেলে দেখা যায় তাদের কাছে বর্তমানে আছে 1000 টাকা। তখন হুয়ানের মা বলে, আমি একটা বুদ্ধি পেয়েছি, 1000 টাকা নিয়ে তুমি তাদের কাছে যাও, এই 1000 টাকা তাদেরকে দিয়ে তুমি তাদের কাছে বন্দী হয়ে থাকবে। এমনটা হলে আমাদের মেয়ে বেঁচে যাবে। যখন আমাদের ছেলে রোজগার করা শুরু করবে তখন ধীরে ধীরে করে বাকি 2000 টাকা জমা দিয়ে আমি তোমাকে নিয়ে আসবো। এগুলো শুনে হুয়ানের বাবা তো মাথায় নষ্ট হয়ে যায়। কিন্তু তারপরও তারা সেই 1000 টাকা নিয়ে কিডন্যাপারদের কাছে যায়। কিডন্যাপাররা তাদেরকে ধরে বলে, বাকি 2000 কোথায়? শানরে বলে, আমাকে মারবেন না, আমার তো এখনো বিয়ে হয়নি। সেই লোকগুলো তার হাত দিয়ে একটি কাগজে সই নেয় আর বলে, শুনেছি তুমি নাকি পরীক্ষা নকল করতে চলেছো, এখন আমাদের কাছে প্রমাণ আছে, আমরা ম্যাজিস্ট্রেটকে এই কথা বলে দেব। শানরে বলে, তোমরা চোর হয়ে ম্যাজিস্ট্রেটের কাছে কি করে যাবে? তারা বলে, তোমাদের এতে কি? এরপরে তারা সেখান থেকে চলে যায়। শানরে বলতে থাকে, এখন আমাদের কি হবে? আমাদের পরিবারের তো অনেক বদনামি হবে। তবে তার বাবা যখনই নিজেকে ছাড়াতে পারে সে তো তার ছেলেকে ধরে মারতে শুরু করে। তখনই তারা সামনে ইয়ানকে দেখতে পায়, তাই তারা ইয়ানের কাছে চলে আসে। এদিকে আমরা হুয়ানকে দেখি যে কিনা তার মায়ের কাছে চলে এসেছে। হুয়ানের মা তাকে সবকিছু খুলে বলে যে তার বাবা আর তার ভাই তাকে ফেরত আনতে গিয়েছিল। হুয়ান তখন বিষয়টা বুঝতে পারে। সে বুঝে যায় যে এই সবকিছু হয়তো ইয়ানই করেছে। তখনই পেছনে ইয়ান চলে এসেছে। এরপরে ইয়ান আর হুয়ান একসঙ্গে বসেছিল। তখন হুয়ান মনে মনে বলে, ওর কাছ থেকে 1000 টাকা আমাকে নিতে হবে, কারণ ডিভোর্সের পর আমাকে এখানেই থাকতে হবে। ইয়ান মনে মনে ভাবতে থাকে, এই মেয়ে তো এখনো ডিভোর্সের কথাই ভেবে যাচ্ছে। হুয়ান বলে, দেখো, আমি জানি তুমি আমার ভাইকে নকল করা থেকে বাঁচানোর জন্য এমনটা করেছো, তবে টাকাটা তো আমার বাবার, তাই না? তো টাকাটা তুমি আমাকে দিয়ে দাও। ইয়ান তাকে বিভিন্ন ভাবে বলতে থাকে যে সে টাকাটাকে দেবে না। হুয়ান বলে, আজ আমি তোমার জন্য রান্না করব, যদি আমার রান্না করা খাবার তোমার পছন্দ হয় তাহলে কিন্তু সেই টাকা আমাকে দিয়ে দিতে হবে। এরপরে হুয়ান রান্না করেছে, কিন্তু তার রান্না করা খাবার খাওয়ার কেউ সাহস পাচ্ছিল না, কারণ তারা তো জানেই যে হুয়ান কেমন রান্না করতে পারে। এটা দেখে হুয়ান আগে ইয়ানকে খাওয়ায়। ইয়ান বলে যে খাবার ভালো হয়েছে। এই কথা শুনে তারা সবাই খেতে শুরু করে। হুয়ানের বাবা মা তার প্রশংসা করতে থাকে। সে বলে, আমাদের মেয়ে রান্না শিখে গেছে। ইয়ানের খাবার পছন্দ হয় ঠিকই, তবে টাকা সে দেয় না। এরপরে তারা যখন ফিরে আসছিল তখন হুয়ান মনে মনে বলতে থাকে, আগের যুগের জামা কাপড় গুলো কত সুন্দর, আমার কিছু শপিং করা উচিত। তখন ইয়ান বলে ওঠে, চুপ করো। এটা শুনে হুয়ান ভয় পেয়ে যায়। সে মনে করে হয়তো এখানে কোনো আত্মা রয়েছে যার কথা ইয়ান শুনতে পায়। তবে ইয়ান তাকে সরিয়ে দেয়। হুয়ান এরপর জানালা দিয়ে ইয়ানের সৈনিককে দেখতে থাকে। সে মনে মনে বলে, এই ছেলে দেখতে তো ভীষণ সুন্দর, অনেক লম্বা, কোমর চিকন, কাঁধ চওড়া। এগুলো শুনে ইয়ান বলে, দয়া করে তুমি ওদিকে দেখা বন্ধ করো। বাড়িতে আসার পর ইয়ান তার সকল জিনিসপত্র নিয়ে হুয়ানের ঘরে চলে এসেছে। মানে এখন থেকে সে এই ঘরেই থাকবে। হুয়ান মনে মনে বলতে থাকে, এবার আমি কি করব? এরপরে তারা যখন একসঙ্গে শুয়েছিল তখন হুয়ান ইয়ানের গালে টাচ করে বলে, ওর গাল কত নরম। এটা শুনে ইয়ান উঠে পড়ে আর বলে, দয়া করে একটু ঘুমিয়ে পড়ো। এদিকে বাইরে দাঞ্জু পাহারা দিচ্ছিল। সেও ঘুমিয়ে পড়ে যেতে থাকলে ইয়ানের সৈনিক এসে তাকে ধরে ফেলে। এদিকে হুয়ান তো ঘুমিয়ে পড়েছে। সে ইয়ানের সারা শরীরে হাত পা রাখতে শুরু করে। একসময় সে তাকে লাথি মেরে ফেলে দেয়। ইয়ান আবার উপরে আসে। হুয়ান তখন তাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। তবে ইয়ানের এগুলো খারাপ লাগার বদলে আরো ভালো লাগছিল। পরদিন ইয়ানের সৈনিক ইয়ানকে বলে, ফলাফল চলে এসেছে। পরীক্ষায় যারা যারা নকল করছিল তাদেরকে অনেক শাস্তি দেওয়া হয়েছে। আপনার শালা শ্যানলে প্রথম হয়েছে। এটা শুনে তো হুয়ানের মাথায় ঘুরে যায়। সে আসলে লুকিয়ে তাদের কথা শুনছিল। ওইদিকে শ্যানলের প্রতিবেশীরা এমনকি বন্ধুরা কেউই এটা বিশ্বাস করতে পারছিল না যে শ্যানলে পরীক্ষায় প্রথম হয়েছে। শ্যানলে বলে, তোমরা আসলে হিংসে করছো, হিংসেতে তোমরা জ্বলে পুড়ে যাচ্ছ। একটু পর তার বাবা বলে, তুই নাটক করা বন্ধ কর, আমাকে বল তুই কি করে প্রথম হলি। শ্যানলে বলে, বাবা আমি অনেক পরিশ্রম করেছি। তার বাবা তখন তাকে ধরে মারতে থাকে। শ্যানলে বলে, এবার তো আমার চাকরি হয়ে যাবে, আর এরপর আমি একটা ভালো মেয়েকে বিয়ে করব। তার বাবা তখন আবারও তাকে ধরে মারতে শুরু করে। এদিকে হুয়ান রাজপ্রাসাদে এসেছে। তখন তার সঙ্গে দেখা হয়ে যায় রাজকুমারীর। রাজকুমারী বলে, শুনেছি তুমি নাকি দেখতে অনেক সুন্দর, কিন্তু তোমাকে দেখে বুঝতে পারছি মানুষ কত মিথ্যা কথা বলে। তোমাদের বিয়ে হয়েছে 6 মাস হয়েছে,
কিন্তু তোমাদের মধ্যে নাকি কোনো সম্পর্ক নেই, থাকবে কি করে? তোমার যে চেহারা। হুয়ান বলে, আপনাকে আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না, নইলে আপনার চেহারায় বয়সের ছাপ চলে আসবে। আমার তো তাও বিয়ে হয়েছে, আপনার তো তাও হবে না। এটা শুনে তো রাজকুমারী ভীষণ রেগে যায়, আর এরপর তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এদিকে ইয়ান মহারাজকে পরীক্ষায় কারা কারা নকল করেছে তার লিস্ট দেয়, এবং সে মহারাজকে জানায় যে এই নকলের পিছনে শিক্ষামন্ত্রী নিজেই জড়িয়ে আছে। আর মহারাজকে এটাও বলে যে এই নকলকারীদের ধরার জন্য জেনারেল আর তার ছেলে শেনলে তাকে সাহায্য করেছে। মহারাজ তার কাজে ভীষণ খুশি হয়। তখনই একজন লোক এসে বলে ইয়ানের স্ত্রী আর রাজকুমারী মারামারি করছে। ওদিকে আমরা দেখতে পাই হুয়ান রাজকুমারীকে মেরে প্রাচীরের উপর উঠে পড়েছে। একটু পরেই সেখানে ইয়ান আসে, সে তাদের দুজনকে শান্ত করে। এরপর সে হুয়ানকে বলে নিচে আসো, কিন্তু হুয়ান মনে মনে ভাবে আমি এত উঁচা থেকে নামবো কি করে, আমার ভয় লাগছে। ইয়ান তখন হাত বাড়িয়ে দিয়ে বলে ঝাঁপ দাও, আমি ধরে ফেলবো। হুয়ান ঝাঁপ দিলে সত্যি ইয়ান ধরে ফেলে। আজ প্রথমবার হুয়ান ইয়ানকে ভালো করে দেখতে থাকে, আর সে ভাবতে থাকে হয়তো সেও ইয়ানকে পছন্দ করতে শুরু করেছে। এরপরে ইয়ান জিজ্ঞেস করে আপনাদের মধ্যে ঝগড়া কি নিয়ে শুরু হয়েছে? হুয়ান বলে উনি বলছে তুমি নাকি আমাকে পছন্দ করো না, এই জন্যই নাকি তুমি আরেকটা মেয়েকে বাড়িতে নিয়ে রেখেছো। আর দেখো দানজুকে উনি কিভাবে মেরেছে। রাজকুমারী কিছু বলতে গেলে ইয়ান তাকে বলে এই কথা বলার কোনো কিছু তো আমি দেখছি না, আপনার কেন মনে হলো যে আমি হুয়ানকে পছন্দ করি না? আর তাছাড়া আমাদের পরিবারের ব্যাপারে আপনি কেন কথা বলবেন? রাজকুমারী তখন চলে যায়। এই বিষয়টা হুয়ানের ভালো লাগে যে ইয়ান তাকে সাপোর্ট করেছে। তখনই হুয়ানের বাবা আর ভাই সেখানে চলে আসে। তারা বলে আমরা তোমাকে বাঁচাতে আসিনি, আমরা এসেছিলাম যে তুমি না জানি রাজকুমারীর কি অবস্থা করে ফেলেছো। মানে তারা এখন উল্টো কথা বলছে। শ্যানলে বলে আমি তো জানি আমার বোন আমার মতোই, সে কোনোদিনও হারতে পারে না। হুয়ান মনে মনে বলে পরীক্ষায় প্রথম হয়ে আর কত নাটক করবে কি। এরপরে জেনারেল ইয়ানকে বলে তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য শ্যানলে এখন ইম্পেরিয়াল একাডেমিতে পড়তে পারবে। বাড়িতে যাওয়ার সময় হুয়ান জানতে পারে যে ইয়ান আসল নকলকারীদের ধরার জন্য অনেক টাকা খরচ করেছে, যেখানে হুয়ানের বাবার সেই 1000 টাকাও ছিল। আর এই কারণেই সে বলেছে যে হুয়ানের বাবা আর হুয়ানের ভাই তাকে সাহায্য করেছে, মূলত সে টাকার সাহায্যের কথা বলেছে। ইয়ান বলে এর পরের বার যদি কারোর সঙ্গে ঝগড়া হয় তাহলে মারামারি করবে না, দাঁড়িয়ে থাকবে আর আমাকে খবর পাঠাবে। তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। হুয়ান ভাবতে থাকে ওকে আমাকে নিয়ে চিন্তা করে। তখনই তার পেটে শব্দ হতে থাকে, মানে তার ভীষণ খিদা পেয়েছে। ইয়ান বলে বাড়িতে গিয়ে তুমি আমার জন্য কিছু রান্না করো। বাড়িতে এসে হুয়ান রান্না করছিল, তখনই সেখানে ইউ আর তার শাশুড়ি চলে আসে। হুয়ানের শাশুড়ি শুধু শুধু আজে বাজে কথা বলতে থাকে, তবে হুয়ানও তাকে উল্টো অনেক কথা শুনিয়ে দেয়। এগুলো শুনে ইয়ানের মা তাকে মারতে যেতে চায়, তবে হুয়ান তার হাত ধরে ফেলে। তখনই ইয়ান সেখানে চলে আসে। ইয়ানের মা বলে দেখো তোমার স্ত্রী আমার সঙ্গে কেমন ব্যবহার করছে। ইয়ান ইউকে বলে আমি তোমাকে কতবার বলেছি যে তুমি ঘর থেকে বের হবে না। আর মা, আপনার কাছে যদি কোনো কাজ না থাকে তাহলে আমাকে বলবেন, আমি আপনার কাজের ব্যবস্থা করব। এই কথা শুনে তারা দুজনেই সেখান থেকে বেরিয়ে যায়। রাতের বেলা এরা দুজন একসঙ্গে ছিল। তখন হুয়ানের লজ্জা লাগছিল, তাই সে সেখান থেকে চলে যায় আর বলে তুমি ঘুমিয়ে পড়ো। ইয়ান স্পষ্ট বুঝতে পারে যে তাকে আসলে হুয়ান ইগনোর করছে। পরদিন তারা সবাই বাজারে আসলে হুয়ান খাবার কিনে খেতে শুরু করে। ইয়ান ভাবতে থাকে এই মেয়েটা খাবার খাওয়া ছাড়া আর কারো চিন্তা করে না। তখনই সেখানে কিছু লোকজন চলে আসে, যাদের সঙ্গে ইয়ান আর তার সৈনিক ফাইট করছিল। হুয়ান বলতে থাকে ওরা মারামারি করছে করুক, আমি বরং বাড়ি চলে যাই। কিন্তু তখনই সে দূর থেকে একজনকে দেখতে পায় যে কিনা ইয়ানের দিকে তীর পয়েন্ট করেছিল। হুয়ান তাকে সতর্ক করে দেয়, তবে এরপরে সেই লোক হুয়ানের দিকে তীর মারতে চাইলে ইয়ান তার কাছে চলে আসে, আর সেই তীর ইয়ানের গায়ে লেগে যায়। ইয়ান সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। পাশের একটি বিল্ডিং এ আমরা রাজকুমার আর ইউকে একসাথে দেখি। এখানে আমরা জানতে পারি রাজকুমার এই সকল লোকেদেরকে ভাড়া করেছে ইয়ানকে মারার জন্য। সেই ইউকে বলে আমি ইয়ানকে হারানোর জন্য তোমাকে ইয়ানদের বাড়ি পাঠিয়েছি, তবে তুমি তো ইয়ানকে ভালোবেসে ফেলেছো। ইউ বলতে থাকে দয়া করে আপনি ওনাকে জানে মারবেন না। তবে রাজকুমার বলে ওকে বাঁচিয়ে রাখলে তো হবে না, ও আমার ব্যাপারে জেনে গেছে। আমি যে অন্য রাজ্যের সঙ্গে মিলে আছি সেটা যদি ও বাবার কাছে বলে দেয় তাহলে বাবা কখনোই আমাকে সিংহাসন দেবে না। এদিকে দেখা যায় ইয়ানের চিকিৎসা হয়ে গেছে। হুয়ান তার পাশেই বসে থাকে। সে বলে ও তো অনেক ভালো, তাহলে উপন্যাসে যা লেখা ছিল তা কি মিথ্যা ছিল? এভাবেই দিনের পর দিন কাটতে থাকে। একদিন ইয়ানের জ্ঞান ফিরে আসে। এটা দেখে হুয়ান তার জন্য রান্না করতে যায়। তখন ইয়ানের কাছে সৈনিক এসে বলে যে আপনার উপর যে আক্রমণ করেছিল তার পরিচয় আমি জানতে পারিনি, কারণ যারা আক্রমণ করেছিল তারা নিজেরাই সুইসাইড করে নিয়েছে। সে আরো কিছু বলতে যাবে তার আগেই হুয়ান স্যুপ নিয়ে চলে আসে। এরপরে সে ইয়ানকে স্যুপ খাইয়ে দেয় আর শুধুমাত্র ইয়ানকে দেখতে থাকে। ইয়ানও এটা বুঝতে পারে, সে তাকে একটা হেয়ারপিন উপহার দেয়। হুয়ান মনে মনে ভাবে এই হেয়ারপিনটা যদি আমি বিক্রি করে দিই তাহলে হয়তো অনেকগুলো টাকা পাওয়া যাবে। ইয়ান এটা শুনে বলে বিক্রি করবে না এটা। হুয়ান তখন মনে মনে ভাবে ও কি আমার মনের কথা শুনতে পারে। এটা শুনে ইয়ান মনে মনে হাসতে থাকে। পরদিন ইয়ানের কাছে তার সৈনিক এসে বলে ম্যাডামকে কেউ একজন কিডন্যাপ করে নিয়ে গেছে।
ইয়ান এবার প্রচন্ড রেগে যায়। সে বলে আজ আর আমি ওকে ছাড়বো না। এদিকে আমরা দেখতে পাই হুয়ানকে আসলে নিয়ে এসেছে রাজকুমার। হুয়ানও বুঝতে পারে যে এই রাজকুমার তাকে ব্যবহার করে ইয়ানকে দিয়ে কিছু করাবে। তখন সেখানে ইয়ান চলে আসে। রাজকুমার বলে তুমি যদি তোমার স্ত্রীকে নিরাপদ চাও তাহলে আমি যা বলবো সেটা তোমাকে শুনতে হবে। আগে তুমি আমার সামনে হাঁটু গেড়ে বসো। ইয়ান সত্যিই হাঁটু গেড়ে বসে, কিন্তু তখনই সেখানে মহারাজের এনক চলে আসে, যার হাতে মহারাজের আদেশনামা ছিল, যেখানে মহারাজ বলেছে রাজকুমারকে এখনই মহারাজের কাছে যেতে। ইয়ান এটা শুনে ভীষণ খুশি হয়। আসলে ইয়ান অনেক আগেই রাজকুমারের সকল কার্যকলাপের কথা মহারাজকে জানিয়ে দিয়েছে। বাড়িতে এসে হুয়ান ইয়ানের জন্য রান্না করতে থাকে। সে দাঞ্জুকে বলে গিয়ে দেখো ইয়ান আসলো কিনা। দাঞ্জু যখনই যায় তখন তার ইয়ানের সৈনিকের সঙ্গে ধাক্কা লেগে যায়। এটা আবার ইয়ান দেখে ফেলে আর সে বুঝতে পারে এতে দুজনের মধ্যে কিছু তো চলছে। এরপরে হুয়ান ইয়ানকে খাবার খেতে দিলে ইয়ান খাবার খেয়ে বলে ছোটবেলায় মা আমাকে জঙ্গলে ছেড়ে দিয়েছিল। এরপর থেকে আমি একাই বড় হয়েছি। বেশিরভাগই আমি ফল ফ্রুট খেয়েছি, তাই খাবারের ব্যাপারে আমি বেশি একটা জানি না, কিন্তু তোমার রান্না করা খাবার আমার অনেক ভালো লাগে। এটা শুনে হুয়ান তাকে নিজের রান্না করা আরো খাবার এনে দেয়। এটা দেখে ইয়ান খুবই খুশি হয়। সে বলে আজ পর্যন্ত কেউ আমার এত যত্ন করেনি। সে তাকে নিজের ভালোবাসার কথা বলতে চায়, তবে আবার থেমে যায়। এরপরে সিনে দেখানো হয় রাজকুমারকে মহারাজ নির্বাসনের আদেশ দিয়েছে আর ইয়ানকে পুরস্কার হিসেবে 3000 স্বর্ণমুদ্রা দেওয়া হচ্ছে। হুয়ান যখন জানতে পারে যে তার স্বামী এত টাকা পাচ্ছে, সে তখন মনে মনে ভীষণ খুশি হয় আর বলে যে আমি তাহলে আর ডিভোর্স চাই না। এটা শুনে ইয়ানও ভীষণ খুশি হয়। এরপরে ইয়ান মনে করে যে তার ভালোবাসার কথা তার হুয়ানকে জানিয়ে দেওয়া উচিত, কারণ হয়তো উপরওয়ালাও এটা চায়, নইলে সে কেন হুয়ানের মনের কথা শুনতে পায়। তাই সে হুয়ানকে একটা সুন্দর জায়গায় নিয়ে আসে। সে তাকে কিছু বলতে যাবে, তবে হুয়ান মনে করে যে ইয়ান হয়তো তাকে ডিভোর্সের কথা বলতে এনেছে। সে বলে আমি জানি তুমি আমাকে ভালোবাসো না। তাছাড়া আগের সময়ে একজন পুরুষ অনেকগুলো করে স্ত্রী রাখতো। ঠিক আছে, তুমি যদি আমাকে ডিভোর্স দিতে চাও তাতে আমি রাজি আছি। তবে ইয়ান তাকে বলে তুমি ভুল বুঝছো, আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে বলতে চেয়েছি যে তুমি কি আমার সঙ্গে সারা জীবন থাকতে চাও। হুয়ান অবাক হয়ে মনে মনে বলে ও কি আমাকে এইমাত্র ভালোবাসার কথা বললো? ইয়ান বলে হ্যাঁ, ভালোবাসার কথা বলেছি, আমি তোমাকে ভালোবাসি। হুয়ান বলে আমার সবসময় সন্দেহ হতো যে তুমি আমার মনের কথা শুনতে পাও, কিন্তু আজ তো আমি শিওর হয়ে গেলাম। সে বলতে চায় যে সে এই দুনিয়ার না, কিন্তু ইয়ান তখন বলে আমার কিছু আসে যায় না যে তুমি কে বা কোথা থেকে এসেছো, আমি চাই তুমি আমার সঙ্গে থাকবে। এই কথা বলে সেটাকে কিস করে দেয়। এরপরে তারা বাড়িতে সবাই একসঙ্গে খাবার খাচ্ছিল। হুয়ান মনে মনে বলতে থাকে আমি আমার দুনিয়ায় ফেরত যেতে চাই না, কারণ এখানেই আমি আমার ভালোবাসার মানুষকে পেয়ে গেছি। এটা শুনে ইয়ান ভীষণ খুশি হয়। তারা কিস করতে থাকে, এগুলো এরা দুজন তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানিয়ে দিও। আর তোমরা যে ড্রামাটার লাস্ট পার্টের জন্য অপেক্ষা করছো, সেটা লাস্ট পার্ট রিলিজ হবে জানুয়ারির 4 তারিখ। আমি সর্বোচ্চ চেষ্টা করব সেটা 6 তারিখ দিয়ে দেওয়ার। এর মাঝখানে আরো 2-1টা ড্রামা আসবে, তোমরা কিন্তু সেগুলো ভালো করে দেখে নিও। অবশ্যই ভিডিওতে লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।